আজ শুক্রবার আপনাদের সামনে একটা নতুন ঘটনা নিয়ে আমি হাজির হলাম। আজকে যে ঘটনাটা আমি আপনাদের বলবো এটা আমার ঘটনা, কিন্তু এই ঘটনাটা আমার সঙ্গে হয়নি, কিন্তু সেখানে আমি ছিলাম। আমার নিজের যে মামা, তার ছোট ছেলে রাজুদার সঙ্গে হয়েছিল। তার আমি প্রত্যক্ষদর্শী। পুরো জিনিসটা আমার এবং আমার পরিবারের সামনেই ঘটেছিল। ঘটনায় আসা যাক। এই ঘটনাটি তখন আমার বয়স 15 হবে বোধহয়, জাস্ট 15 এরকম, 15, 14 না হলে 15 এর মধ্যেই এটা ঘটেছে। কারণ সে সময় আমার দিদিমা মারা যায়। জামশেদপুরে তিনি কলিংস পাথ বলে একটা জায়গা ছিলেন, সেই জায়গায় আমার মামা বাড়ি ছিল। সেখানে দিদিমা থাকতেন, মামাদের সঙ্গেই থাকতেন। বাড়িটা মামার, এবং যেহেতু তার মা দিদিমা তিনি মামার সঙ্গেই থাকতেন। এবং আমাদের খুব প্রিয় একজন মানুষ ছিল, আমাদের মানে আমাদের ভাই বোনেদের। আমার মায়েরা 4 বোন এবং একটি মাত্র ভাই। মায়ের সে দাদা তো ভীষণ আদরের সেই ভাই, এবং তার একমাত্র ছেলের সঙ্গে দিদিমা থাকতেন। আর আমরা ভাই বোনেরা দিদিমা অন্তপ্রাণ ছিলাম। মানে কি, মানে আমাদের গল্পের আসরে যিনি মধ্যমণি, মানে যার কাছ থেকে আমাদের অফুরন্ত গল্প, মানে সেই গল্পর কোনো শেষ নেই। এত গল্প, এত সুন্দর সুন্দর দিদিমার সব ঘটনা, যেগুলো শোনার জন্য আমরা মুখিয়ে থাকতাম। আর যখন আমরা মামা বাড়িতে যেতাম তখন দিদিমা ছাড়া আমাদের 1 মিনিট কাটতো না। তো সেরকমই একটা মানুষের, যখন আমরা ভাই বোনেরা বা আমার মা বাবারা শুনলো যে দিদিমা মারা যায়, তখন আমরা সবাই জামশেদপুরে উপস্থিত হলাম। দিদিমার মৃত্যুটা আকস্মিক একটা ঘটনা। হট করে, অসুস্থতা নেই, কিছু নেই, সুস্থ একজন মানুষ। হ্যাঁ, বয়স হয়েছিল, কিন্তু তিনি একদম সুস্থ ছিলেন। বাথরুমে যায়, ওখানে তিনি জ্ঞান হারান, এবং পরে যখন মামা দরজা ভেঙে দিদিমাকে তোলে তখন তিনি স্ট্রোকে মারাও যায়। জাস্ট 15 মিনিটের ঘটনার মধ্যে সব শেষ। তাই কেউ কিছু করার আগেই, যখন সবকিছু শেষ হয়ে যায়, সকালবেলা সবার কাছে ফোন যায় এবং আমরা সবাই জামশেদপুরে উপস্থিত হই। কারোর মনে এতটুকু আনন্দ নেই, কারণ আমি আগেই বলেছি যে দিদিমা অন্ত আমরা প্রাণ ছিলাম। মানে দিদিমাই আমাদের সব কিছু ছিল। তো দিদিমা চলে যাওয়ায় আমরা ভীষণ ভেঙে পড়েছি। এমনকি মা বাবারা, আমার অন্য মাসিরা, মামা যেভাবে কান্নাকাটি করছিল, তার থেকে শতগুণ তাদের ছেলে মেয়ে এবং নাতি নাতনিরা কান্নাকাটি করছিল। ছেলে মেয়ে মানে আমরা, এবং যেহেতু মারা 4 বোন, এমনও হয়েছে তার দিদিরা এত বড় যে সেই দিদিদের ছেলে মেয়েও হয়ে গেছে। তাই সবাই মিলে সে সময় আমরা
হতভম্ব হয়ে গেছিলাম যে কি ঘটে গেল এটা। আর আমার যখন 14-15 বছর বয়স, আমরা সবই বুঝতে পারছি যে দিদিমা আর কোনোদিন ফিরবে না। দিদিমাকে যখন কবর দিয়ে আমরা ঘরে আসি, তখন দিদিমার রুমে সবাই বসে দিদিমার কথাই নিয়েই আলোচনা করছি, এবং তখন অবধি আমরা বুঝতে পারছি না যে দিদিমা নেই, দিদিমা আর কোনোদিন আসবে না। ভাই বোনরা সব এক জায়গায় হয়েছি, কিন্তু কাউর মনে এতটুকু আনন্দ নেই, এতটুকু নেই। প্রত্যেকের কষ্টের ভাগ আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছিল। কেউ দিদিমার এই ঘটনা, মামার ছেলেরা তার ঠাকুমার ঘটনা, নানা রকম কথার মধ্যে সময় কাটছিল। এই করে সেদিনটা পেরোলো। পরের দিন সকালবেলা উঠে আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে মারা মাদের কাজকর্ম করছে, তার 3 দিনের যে কাজ, সেই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা ভাই বোনেরা দিদিমার ঘরে গিয়েই বসে আছি। সারা দিন ওখানে বসে গল্প আড্ডা করবার সময় দুপুরবেলা নিচে থেকে ডাক আসে, তোমরা নিচে এসো, খাবার খেয়ে যাও। আমরা প্রত্যেকে ভাই বোনেরা নিচে গেলাম এবং খাবার জায়গায় গিয়ে বসলাম। আমার মামার ছেলে, ছোট ছেলে রাকুদা, ওর ভালো নাম রাজু, তাই রাজুদাটাই আমি বলছি। রাজুদা সে নামেনি, কারণ সে তখনও ঘুমের মধ্যেই ছিল, কারণ সে তার ঠাকুমাকে হারিয়ে সে না আমাদের সঙ্গে বেশি কথা বলছে, আর না কোনো কথার উত্তর দিচ্ছে। আমরা খেতে গিয়ে হঠাৎ মনে হলো, আরে দাদা তো আসেনি। তখন মাকে বললাম, মা, দাদা এখনো উপর থেকে নামেনি। আমার মামি দাদার নাম ধরে 3-4 বার ডাকলো, কিন্তু তাতেও দাদা নেমে আসেনি। তার 20 মিনিট হবে, 10-20 মিনিট বাদে আমরা যখন থালা ছেড়ে উঠছি, তখন দেখছি রাজুদা হতভম্ব হয়ে ফ্যাকাশে একটা মুখ নিয়ে উপর থেকে নিচে নামছে, আর বলল, মানে চিৎকার করে বলছে, মা মা, দাদি উপর হ্যায়। জামশেদপুরে ওরা বেশিরভাগ হিন্দিতেই কথা বলে। দিদিমা মুখ ঘুরিয়ে তাকিয়ে বলে, কি বলছিস রে, দাদি কোথা থেকে আসবে? বলে, হ্যাঁ মা, मैंने दादी को अभी देखा। সবাই যে যার কাজ ছেড়ে ওর দিকে তাকায়, বলে, কি হয়েছে? রাজুদা বলে, আমি ঘুমের মধ্যে ছিলাম, দাদি আমার পিছনে দাঁড়িয়ে আমাকে বারবার রাজু ওঠ, রাজু ওঠ বলে ডাকছিল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি দিদা দাঁড়িয়ে আছে। আমি বললাম, দিদা, হ্যাঁ আমি যাচ্ছি নিচে, তুমি যাও, আমি যাচ্ছি। ও ভুলেই গেছে যে দিদা বেঁচে নেই। দিদা কি করে তোকে ডাকবে? তোর মাথার কাছে দাঁড়িয়ে ও স্পষ্ট শরীর, দিদা যেই শাড়িটা পরতো, সাদা শাড়ি, সরু নিচে একটা ব্লু কালারের একটা পার থাকতো, আর সাদা মাটা ভাবে শাড়ি পরতো,
আগেকার গৃহস্থ বাড়িতে মহিলারা যেরকমভাবে শাড়ি পরে সেইভাবে তার মাথার পিছনে দাঁড়িয়ে তাকে বলছে, রাজু ওঠ। আর রাজু তাকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমি যাচ্ছি নিচে, তুমি যাও আমি আসছি। কথা বলার পরেই ওর মনে হলো, কি হলো, দিদাকে তো আমি নিজের হাতে মাটির তলে দিয়ে এসছি, দিদা কি করে এখানে থাকবে। যখন হুড়মুড়িয়ে উঠে সে পিছনে তাকায়, দেখে কই পিছে তো কেউ নেই। তখন লাফ দিয়ে বিছানা থেকে ছেড়ে নিচে নেমে এসছে, তখন দেখে আমরা নিচে বসে খাচ্ছি। তখন মামা বলে, তুই দাঁড়া রাজু, আমি তোর সঙ্গে উপরে যাব। মামা ওর সঙ্গে উপরে আসে এবং পিছে আমরাও আসি। বড় ঘর দিদিমার, মাথার পেছনে দিদিমার 3টে লোহার বাক্স থাকতো, একটার উপরে একটা। তাতে দিদিমার খুব পার্সোনাল কিছু জিনিস থাকতো, সেগুলো সেখানেই আছে। সুন্দর কুশকাটা দিয়ে বোনা ম্যাট উপরে দেওয়া, প্রত্যেকটা সুটকেসের উপরে, সব যথাস্থানেই আছে। কিন্তু দাদা যে কথাটা বলছিল, দিদা ডাকছে, সেই মানুষটা নেই। মামা তখন ওকে বলে, সারাদিন তুই তোর দিদার চিন্তা করছিস, তাই তোর মনে হলো দিদা ওখানে দাঁড়িয়ে। কেউ নেই বাবা, চল নিচে চল চল। দাদা নেমে আসে। দাদা খাওয়া দাওয়া করে আমরা ওই দিদার রুমেই থাকি, আমার দিদিমার ঘরেই। আমাদের একটা ঘরও হয়েছে, ছাদে বসে গল্প করতাম। সেখানে দিদিমা এখন নেই, তার ঘরটাই আমরা ভাই বোনেরা দখল করে বসে আছি। কিন্তু বিশ্বাস করুন, সেই আনন্দ নেই আমাদের মধ্যে, কারণ আমাদের সবথেকে প্রিয় মানুষটা আমাদের মধ্যে নেই। দাদা উপরে আসে কিছুক্ষণ পর, দাদাকে আমরা সবাই মিলে ছেঁকে ধরি, দাদা কি হলো দাদা বলতো আমাদের। দাদা বলে, বিশ্বাস কর, আমাকে আমার দিদা, আমার ঠাকুমা ঘুম থেকে তোলে, ডাকে পুরো। আমি চোখ খুলে তাকাই, দেখি আমার দিদা আমার পিছনে দাঁড়িয়ে। আমি বলি, দিদা তুমি নিচে যাও, আমি আসছি। পরে যখন মনে পড়ে দিদা তো নেই, তাকিয়ে দেখি কেউ নেই। সেই শাড়ি, সেই দিদার গায়ের গন্ধ, কারণ আমার দিদিমা পান খেত। সব কিছু মিলেমিশে একটা গম্ভীর একটা পরিস্থিতি দেখায়। কারণ সেটা রাত নয়, সেটা তো দিনের বেলার ঘটনা। এরকম করেই আমরা আবার যে যার বাড়িতে চলে আসি 3 দিনের। কারণ আমাদের যে কাজটা হয় সেটা 40 দিনে হয়। 40 দিন পর যখন যে শ্রাদ্ধা আনতে আপনারা মনে করেন যে শ্রাদ্ধ যেটা হয়, সেটাই আমাদের কাজ। সেই কাজের সময় 40 দিনের যে কাজ, সেই কাজে আমরা আবার ভাই বোনেরা উপস্থিত হই। এবং তখন সেখানে এসে জানলাম যে টুকটাক কিছু না কিছু ঘটনা কাউ না কাউ জীবনে ঘটেছে। যেরকম আমাদের যে রামুদা রুটি করত আর সবজি বানাতো সকালবেলার, দুপুরের রান্না আমার মামিই করতো। আর ঘরের জল ফল ভরা, কাজ করা, এগুলো রামুদাই করতো। রামুদা বলেছিল একদিন রাতে বেলা রামুদা কল থেকে, মানে কুয়ো থেকে পাম্প করা হতো, সেই পাম্পের জলটা একটা ট্যাঙ্কে থাকতো, সেই ট্যাঙ্ক থেকে জল নিয়ে ঘরে তুলছিল। তখন সন্ধ্যে 8টা সাড়ে 8টা। ও যখন তুলছিল জল, সে সময় দেখেছিল যে পিছনের বাগানে যে গেটটা আছে, সে গেট দিয়ে একটা সাদা শাড়ি পরে
কেউ বাগানের দিকে চলে যাচ্ছে। পিছন দিকটা সেটা দিদিমার। যে আমাদের সকালবেলা দুধ দিতে আসতো, সে একদিন খুব ভোর, মানে এত ভোরে দুধ দিত, মনে হয় 5:30 6টার মধ্যে দুধ দিতে, 5:30টাই হবে, দুধ দিতে চলে আসতো। যেহেতু শীতকাল, ওই জায়গায় না একদম কুয়াশাচ্ছন্ন থাকতো, খুব ঠান্ডা, তো দুধ দিতে আসতো। ও এসে বড় গেট দিয়ে ভেতরে ঢুকে বেল বাজাতে যাবে, দেখছে দূরে বাগানে একজন শাড়ি পরে কেউ পিছন দিক করে দাঁড়িয়ে আছে। যেরকম দিদিমার সকালবেলা ঘুম ভেঙে যেত, দিদিমা বাগান দিয়ে ঘুরে বেড়াতো, ঠিক সেমনি, কিন্তু সে দাঁড়িয়ে আছে। ও দুধ না দিয়ে চলে গেছিল। তারপরে যখন আসেনি 2-3 দিন, মামা খোঁজ নেয়, বললো ওরকম দেখেছি। তো এরকম টুকটাক ঘটনা ওখানে গিয়ে আমরা শুনতে পাই। আসল যে ঘটনাটা, 40 দিনের যখন কাজ হচ্ছে এবং আমরা বিশ্বাস করি সেই দিনই সেই আত্মার শান্তি পায়। সব কাজ টাজ হচ্ছে, এরকম সময় আমার দাদা রাজুদা দৌড়ে নিজের ঘর থেকে নেমে আসে, এসে নিচে এসে চিৎকার করতে থাকে, আর কিচ্ছু বলছে না, মা 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 বলে চিৎকার করছে। তখন সবাই, বাড়িতে একটা প্রেয়ার মিটিং হচ্ছে, চারিদিকে লোকজন, তখন দৌড়ে ওকে নিয়ে আমি ভেতরে গেল। কি হয়েছে বলে, মা আমি দেখলাম দিদার ঘর থেকে বেরালো এবং দূর থেকে আমাকে ইশারা করে ডাকছে, ছোটে ছোটে ছোটে। কারণ রাজুদা সবচেয়ে ছোট ছেলে ছিল, তাই ওর নাম ছোটে বলতো। ছোটে ছোটে করে ইশারা করছে। আর ওটা কোনো মূর্তি নয়, ওটা কিছু নয়, মামার বাড়িতে কোণের দিকের রুমটা দিদিমার ছিল। ওইখানে দিদিমা এরকম দরজার কড়িকাঠ যেটা হয়, তার পাশে দাঁড়িয়ে ইশারা করে তাকে ডাকছে। রাকুদা নিজের রুম থেকে বেরাতে গিয়ে দেখলো দিদিমা ওখানে দাঁড়িয়ে জোরে গলায় বলছে, ছোটে ছোটে। কিন্তু সেই গলার চাপটা, আওয়াজটা খুব চাপা। এবং ও যখন সিঁড়ি দিয়ে নামতে গিয়েও দাঁড়িয়ে গিয়ে দিদাকে দেখে দিদা আস্তে আস্তে দুটো পা থেকে উপর থেকে ভ্যানিশ হতে 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 উপর দিক করে ভ্যানিশ হয়ে যায় পুরো। আর তার দিদাকে সে দেখতে পায় না। তখন সে ভয় পেয়ে নিচের দিকে চিৎকার করতে করতে নামে এবং মামিকে সব ঘটনাটা বলে, এবং আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম, আমরাও শুনি। আমাদের যে পুরোহিত, যে পাদ্রী এই সভাটা চালাচ্ছিল, তিনি বললেন, তুমি আর ভয় পেও না, তোমার দিদা আর তোমাকে দেখা দেবে না, কারণ তার আত্মা মিলীন হয়ে গেছে, সেটাই সে তোমাকে দেখালো। প্রার্থনা সভা শেষ হবার পর আমরা যখন সবাই উপরে গেলাম, তখন চারিদিক এদিক ওদিক ঘুরলাম, কোথাও কিছু দেখলাম না। তারপরেও 2 দিন থাকলাম, কেউ কিছুই দেখলাম না, এবং আমরা যে যার বাড়িতে চলে এলাম। তার 15 দিন পর, 15 দিন বাদে আমার মনে হয়েছিল একবার দাদাকে ফোন করে জিজ্ঞাসা করি যে, দাদা কিছু হলো, তুই কি দিদিমাকে আর দেখতে পেলি? কিন্তু তখন ফোন করে দাদার সঙ্গে আর কথা হয়নি, কারণ দাদা সে সময় কলেজে ছিল। এখনকার মতো এত কল, ফোন কল, মোবাইল এসব তো নয়,
জামশেদপুরে আমাদের এসটিডি কল করতে হতো, আর সেটা বাবা মার পারমিশন নিতে হতো এসটিডি কল করতে গেলে। এত সুযোগ সুবিধা ছিল না যে একটা মোবাইল নাম্বার ঘোরালাম আর একটা ফোন পেয়ে গেলাম। তোমরা যে সুবিধাটা এখন পাচ্ছ, তোমরা অনেক সুবিধাও পাচ্ছ, অনেক সুবিধা পাচ্ছ না, যেটা আমরা দিদিমাকে হারিয়ে যে গল্পের আসর, যে আনন্দ, যে আন্তাক্ষরী, যে গল্প, সেটা তোমরা পাচ্ছ না। তোমরা মোবাইলের জগতের সুবিধাগুলো পাচ্ছ বলে। এটা তোমাদের দোষ নয়, এটা সময়, যুগের খেলা, সেটাই তোমরা মেনে নিচ্ছ। দাদা 1.5 মাস মাথায় আমাদের বাড়িতে আসে, এসে সব কথাবার্তা যখন বলা বলি করছে, তখন আমার সব থেকে বেশি ইন্টারেস্ট, দাদা দিদিমাকে তারপরে আর দেখেছিস? বললো, না রে বোন, চেষ্টাও করেছি, চিৎকারও করেছি নাম ধরে দিদার ঘরে, আর দেখিনি। হয়তো দিদা সব থেকে বেশি তার নাতিকে তো ভালোবাসতো, আমরা সবাই জানতাম, তার ছেলের ছেলে, তার কোলেই সে বড় হয়েছে। তাই তার দিদা যখন পৃথিবীর মায়া ত্যাগ করে পুরোপুরি চলে যাচ্ছিল, তাই শেষ দেখাটা তাকে দেখিয়ে দিয়ে গেল। কারণ পৃথিবীর মায়া ছাড়া তো ছায়া, মানে মায়া ছাড়তে মানুষের অনেক কষ্ট লাগে, আত্মারও কষ্ট হয়। তাই তাকে শেষ দেখা দেখে সে মিলীন হয়ে যায়। কিছু অ্যাড করতে পারলাম না, কিছু বাড়িয়ে বলতে পারলাম না, কারণ নিতান্ত নিজের একটা পার্সোনাল ঘটনা। ভালো লাগলে জানাবেন। আশা করব সামনের সোমবার যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি, কারণ অনেক দিন ধরে আমি ঠিকমতো কিছু দিতে পারছি না, নিজের একটা পার্সোনাল রিজনের জন্য, শারীরিক একটা প্রবলেমের জন্য। আশা করছি এখন ঠিকঠাক দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে সোমবার আবার দেখা হচ্ছে। নমস্কার।